আসসালামু আলাইকুম। আদাব ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ভালো। ভালো, আপনি? আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সবাই ভিডিওটা একটু অন করো। সাগর রায়, তোমার ভিডিওটা অন করো। বাইজিৎ, লাবণী আক্তার, মারিয়া জাহান, তোমরা তোমাদের ভিডিওটা অন করে রাখো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা। এর আগে তোমরা মনোবিজ্ঞান ক্লাস করেছো একদিন, তাই না? হ্যাঁ, আজকে আমরা মনোবিজ্ঞান ক্লাসে আবার জয়েন করেছি। তো প্রথম দিনে তোমরা মনোবিজ্ঞান প্রথম পত্র ক্লাস করেছো, তাই না? জি ম্যাম। হ্যালো, কথা বলো, একটু জোরে কথা বলো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। জি ম্যাম। শাহিন, তোমার ভিডিওটা একটু অন করো বাবা। জি ম্যাম। আছে তো? হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু আমাদের প্রথম যেদিন ওরিয়েন্টেশন ক্লাস ছিল ওই দিন পরিচয় হয়েছে, তো আজকে বিস্তারিত আমরা পরিচিত হই তোমাদের সঙ্গে। আমার নাম সানজিদা আক্তার, প্রভাষক মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান পড়াবো আমি। আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সময়টা কিন্তু অল্প, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে আছে। তোমরা একটু খেয়াল করো তো, ছবিটা দেখতে পাচ্ছ কি? জি ম্যাম। ছবিটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, জি। তার আগে আমি একটু কথা বলি তোমাদের সঙ্গে। আদিম মানুষেরা এই ঘটনাগুলো আমরা জানি, তাই না? আমরা ছোটবেলা থেকেই বিশ্ব পরিচয় বা সমাজ আমরা যে পড়েছি। তো আদিম মানুষ পাথর ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল, তাই না? তারপরে কথা বলো না, পাথর কেটে হাতিয়ার তৈরি করতে শিখেছিল। এখন দেখো, এই যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও একটা প্রযুক্তি, তাই না? তো এগুলো আসলে কে আবিষ্কার করেছে বলতো? বিজ্ঞানী। তারা আবিষ্কার করেছে এগুলো, মানুষ, বিজ্ঞানীরা। হ্যাঁ, বিজ্ঞানীরা। আছে কিসের বলে তারা এটা করতে পেরেছে বলতো? প্রযুক্তির বলে। কোন গুণটার জন্য এটা তারা করতে পেরেছে? জ্ঞানের বলে। আছে। তো এটা কোথায় থেকে আসতেছে আমাদের জ্ঞানটা? মন থেকে, মস্তিষ্ক থেকে ম্যাম। দেখি তো, বলতে পারো কি? একটু চেষ্টা করো। ছবিটা দেখে নিজেরা একটু বুদ্ধি খাটাও। ম্যাম মস্তিষ্ক থেকে। ম্যাম ব্রেন থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু বুদ্ধি খাটাও। আমি মনে হয় উত্তরটা বলেই দিচ্ছি, একটু চেষ্টা করো। এটা হচ্ছে কি বুদ্ধির বলে, তাই না? আচ্ছা, তো আজকের পাঠ শিরোনামটা কি হবে আমাদের? জি। সবাই দেখতে পাচ্ছ? কথা বলো, আমার সঙ্গে একটু কথা বলো। জি। ইন্টেলিজেন্স, তাই না? আচ্ছা, জি ম্যাম। তো আমরা এই তাহলে এই বুদ্ধির এখান থেকে আমরা আসলে এই অধ্যায় থেকে কি কি শিখবো? আজকে যে আমরা আলোচনাটা করব, শিখন ফলটা আমরা একটু দেখে নিই। এক কি আছে দেখো, আমরা এই অধ্যায়টা যদি পড়ি তাহলে আমরা বুদ্ধির ধারণা বর্ণনা করতে পারব। দেখো, 2, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তি ও আন্তঃদলীয় পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে পারব, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। এখানে আমরা একটু দেখবো যে বিভিন্ন মনোবিজ্ঞানীরা তারা যে বুদ্ধি নিয়ে গবেষণা করেছে,
বিভিন্ন অভিক্ষা পরিচালনা করেছে, তো তার ভিত্তিতে তারা আসলে কি ধরনের মতামত দিয়েছে বুদ্ধির উপরে, তাই না? সেই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখো এখানে মনোবিজ্ঞানী বলেছেন, যেমন টাইডার এবং তার সহযোগীরা বলেছেন যে বুদ্ধি হলো বিদ্যুতের মতো, এটা পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি আরো যে ডেভিড ওয়েক্সলারের মতে তিনি কি বলেছেন যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধা সমূহকে মোকাবেলা করার সামর্থ্য, তাই না? অর্থাৎ বাধাকে যদি মোকাবেলা করতে পারি আমরা, তো সেটা আমরা কি দিয়ে করবো? এটাও কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে করতে হবে। এরপর দেখো ম্যাকমোহন এবং ম্যাকমোহন বলেন যে বুদ্ধিকে আমরা উত্তরাধিকার সূত্রে অর্জিত বৈশিষ্ট্যাবলী ও শিক্ষাগত অভিজ্ঞতার যৌথ প্রভাবে ফলশ্রুতিতে পরিবেশকে বোঝাবার এবং খাপ খাওয়ানোর ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম, পরিষ্কার শোনা যাচ্ছে কি? জি তোমরা যে J6 গ্যালাক্সি J6 ভিডিওটা অন করো তো বাবা, ভিডিওটা অন করো। এরপরে বাস্কিস্ট এবং জার্বিং বলেন বুদ্ধি হলো জ্ঞান অর্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানে ওই জ্ঞানকে ব্যবহার করা। এরপরে আমরা এই যে আমাদের মনোবিজ্ঞান, বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, সবগুলো থেকে আমরা একটা মূল সংজ্ঞায় আমরা উপনীত হই। কিভাবে? দেখো কি সংজ্ঞা আসতেছে এখানে, যে আসলে সবকিছু তোমরা স্ক্রিনে দাগ দিবে না বাবা, তাহলে দেখতে খারাপ লাগে, ঠিক আছে? স্ক্রিনে দাগ দিবে না, দাগগুলো উঠাই নাও, সঙ্গে সঙ্গে দাগগুলো উঠাই নাও। হ্যাঁ, আচ্ছা, বুদ্ধির সংজ্ঞা দেখো সবগুলো মিলে আমরা এখানে উপনীত হতে পারি যে বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। তোমরা কিন্তু স্ক্রিন থেকে দাগটা উঠায় নাও, তাদের দাগগুলো উঠায় নাও, দাগগুলো উঠায় নাও বাবা, যে দিয়েছো সে তো বুঝতে পেরেছো, তাই না? দেখতে খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে উঠাই নাও। হ্যাঁ তন্ময়, তুমি সঙ্গে সঙ্গে উঠাই নাও দাগগুলো, বোঝা যাচ্ছে কিন্তু তোমরা কে কে দাগ দিচ্ছ। হ্যাঁ রুদ্র, দাগগুলো উঠাই নাও, তাহলে কিন্তু এর পরের ক্লাসে তোমাদেরকে রিমুভ করে দিব, ঠিক আছে? যদি ডিস্টার্ব করো তোমরা। দাগগুলো উঠাই নাও। আচ্ছা, তোমরা ছবিটা দেখো তো বাবা, ছবিটা কি চিনতে পারো? মনে হয় আগে কখনো দেখা হয়নি, তাই না? কথা বলো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এনার নাম হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটন। কি নাম বলো তো? স্যার ফ্রান্সিস গ্যালটন। বাবা তোমরা দাগগুলো উঠে নাও তো। নাইম হোসেন, দাগগুলো উঠে নাও, তোমাদের নাম কিন্তু দেখা যাচ্ছে, কারা কারা দাগ দিচ্ছ তোমরা স্ক্রিনে। তোমরা কি চাচ্ছ যে আমি এখনই তোমাদেরকে রিমুভ করি? না ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা দাগগুলো উঠাই নাও, কারণ ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? রুদ্র, তুমি দাগগুলো উঠাই নাও। এরপরে আমরা পরের স্লাইডে চলে আসি। এখানে আমরা একটু বুদ্ধির প্রকৃতি সম্বন্ধে জানি, অর্থাৎ স্যার ফ্রান্সিস গ্যালটন যে প্রথম যে বুদ্ধির প্রয়াসটা চালিয়েছেন উনি, তো আমরা একটু দেখি অভিক্ষার বিকাশের প্রথম প্রয়াস পরিচালিত হয়েছিল একটি বিশেষ সামাজিক রাজনৈতিক উদ্দেশ্যে, বিশেষ করে এক ব্যক্তির নেতৃত্বে, এবং তিনি হলেন স্যার ফ্রান্সিস গ্যালটন, যার ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম, তাই না? এখন তোমরা বুঝতে পেরেছো? তো উনার সম্বন্ধে আমরা আরেকটু জানি, উনার পরিচয়টা আমরা একটু জানি। স্যার ফ্রান্সিস গ্যালটন 1822 সালে ইংল্যান্ডের কাছে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। তিনি খুব বিখ্যাত এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন শুরু করেন, কিন্তু দেখো কয়েক বছর পরে একটা কারণে তিনি এই চিকিৎসা শাস্ত্র থেকে সরে এসে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। কথা বলতেছো কে ভাই? ভাই কথা বলা হলো, কথা না, একটু মনোযোগ দাও এদিকে। এবং তিনি গণিতে ডিগ্রি প্রাপ্ত হন। আচ্ছা, তো গ্যালটনের আগ্রহ কি ছিল? ওনার প্রধান আগ্রহ ছিল যে বুদ্ধির বিকাশ এবং এর সাথে
বংশগতির সম্পর্ক নিয়ে। এটাই ছিল হচ্ছে গ্যালটনের, ফ্রান্সিস গ্যালটনের মানে আগ্রহ ছিল ওনার এইসব বিষয়ের প্রতি, যার জন্য উনি এগুলো নিয়ে কাজ করেছেন। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দাগগুলো উঠাই নাও। আরে মা বাড়িতে নাই তো, মাটি শুয়ে করছি এর উপরে কথা আছে। বুদ্ধিমানকে আপনি ভয়েসটা বন্ধ করেন। বাবা, এদিকে মনোযোগ দাও, নিজেরা কথা বলো না। আরে ভাই কথা একটু বন্ধ করো, আরে ধার দাও আমাকে ধার দাও। তোমরা আনমিউট করে ফেলো, আমাদের সাউন্ড তোমরা আনমিউট করে ফেলো। বন্ধ হইছে ম্যাডাম, সবাই কথা বলবে, আনমিউট করেন ভাই। আর আমার কাছে আজ 10 টাকা মার ক্ষতির মধ্যে তা না হলে তোমাদের কথা ডিস্টার্ব হচ্ছে। ম্যাডাম কথা বলে কি আর শোনা যাচ্ছে এ ভাই স্বাধীন হয়ে গেছে। ম্যাম সবাইকে আনমিউট করে দেন। আচ্ছা, বুদ্ধিমানকে সাধারণ থেকে দেখো পৃথক করার পরিমাপ বের করার জন্য গ্যালটন অনুসন্ধান চালান। তিনি মনে করতেন বুদ্ধি হলো একটি বংশগতি সূত্রে অর্জিত সংরক্ষণ। তাই তিনি প্রাথমিকভাবে শিক্ষার্জিত নয় এমন প্রত্যক্ষনীয় ও জাগতিক প্রতিক্রিয়া পরিমাপ করেন। বুদ্ধির প্রকৃতির বর্ণনায় বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন বর্ণনা দিয়েছেন, যেমন চার্লস স্পিয়ারম্যান, ইনিও একজন মনোবিজ্ঞানী। তিনি বুদ্ধির প্রকৃতির বর্ণনায় দুটো সামর্থ্যের কথা বলেছেন, একটা সাধারণ বুদ্ধির সামর্থ্য আর একটা বিশেষ সামর্থ্য। আচ্ছা, এরপরে থার্স্টন 7টি প্রাথমিক মানসিক ক্ষমতার কথা বলেছেন যেগুলো বুদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো আমরা ম্যাডাম শোনা যাচ্ছে না কথা, ভালো করে কোন। আচ্ছা, এই বিয়াদব ছেলে একটু নিজেরা একটু চুপ থাকো, ঠিক আছে? তোমরা একটু আনমিউট করে নাও। আচ্ছা, যেমন দেখো 7টি মানসিক ক্ষমতার কথা যে বলেছেন থার্স্টন, সেগুলো কি এখন আজকে আমরা শুধু নামগুলো জানবো, তারপর সামনে বাচনিক বোধ ক্ষমতা, শুনতে পাচ্ছ? আনমিউট করে কথা বলতে পারো না। শব্দ ব্যবহার, 3 সংখ্যা, 4 কাল, 5 হচ্ছে স্মৃতি, আর 6 প্রত্যক্ষণ ক্ষমতা এবং 7 বিচার শক্তি। এরপরে আবার দেখো আরেকজন মনোবিজ্ঞানী গিলফোর্ড বুদ্ধির কাঠামোর মডেলের কথা বলেছেন। ইনি আবার কি বলেছেন? মডেলের কথা। তো মডেলটি হচ্ছে যে কোনো ব্যক্তি যা প্রস্তাব করে তা তার শিল্প নৈপুণ্যে বেশিরভাগকে নির্দেশ করে। যদি প্রয়োজন হয় তাহলে এই মডেল তাৎক্ষণিকভাবে রূপে পার্থক্য নির্দেশ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকজন মনোবিজ্ঞানী আছে রেমন্ড বি ক্যাটেল। ইনি আবার 2 ধরনের বুদ্ধির কথা বলেছেন। একটা বলেছেন তরল বুদ্ধি। তাহলে তরল বুদ্ধিটা কি? নতুন পরিবেশকে মূল্যায়ন করা এবং তার প্রতি প্রতিক্রিয়া করাই হলো তরল বুদ্ধি। তোমরা বুঝতে পেরেছো? এরপরে আছে দানা বাঁধা বুদ্ধি, অর্থাৎ নতুন জ্ঞানের জন্য পুরানো জ্ঞানের মূল্যায়ন। বুদ্ধিকে বিভিন্ন ভাবে মূল্যায়ন করেছেন, বিভিন্ন ভাবে ভাগ করেছেন। এরপরে আমরা একটু দেখি না আপনি সমস্যাটা কি এত কথা বলেন কেন? তোমরা স্ক্রিনে দাগগুলো এখন বুঝছো না কেন? আরে ভাই এই যে কাটাকাটি করতে আসছো তোমরা। আচ্ছা, এরপরে আমরা আসবো আন্তঃব্যক্তিক পার্থক্য ও আন্তঃদলীয় পার্থক্য। এটা আমরা এটা কি যে দেখো বুদ্ধিকে কিন্তু আমরা এর আগে বলা হয়েছে যে বুদ্ধিকে পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। বুদ্ধি সম্পর্কে বিভিন্ন লোকের মত পার্থক্য রয়েছে। ঠিক আছে? এদের অনেকেই বলতেছে যে পিতামাতা থেকে
প্রাপ্ত বংশগতির সূত্রে বুদ্ধি পেয়ে থাকি। আবার অনেকে কি বলতেছে যে পরিবেশগত উপাদান এর পিছনে কাজ করছে, তাই না? অর্থাৎ আমাদের চারপাশে যে পরিবেশ এটা বুদ্ধির বিকাশকে কি করছে, প্রভাবিত করছে। এই এত কথা বললে তোমরা শুনতে পাবা কিভাবে? কথাগুলো বন্ধ করা। এই তোমরা একটু চুপ করতে পারো না? ক্লাস করতে আসতে ক্লাস করো। নিষেধ করা হচ্ছে তোমাদের, কথা বুঝতেছ না কেন? ম্যাম যে কথা বলেছিলাম আগে রিমুভ করে দাও। যে আমাদের তো সময় অল্প, এ ভাই তাই না? তোমরা যদি ক্লাস না করো তাহলে বারবার ওয়ার্নিং দেওয়া হয়, তাহলে তোমরা বাইরে ক্লাসে যাও ভাই। সময় চলে যাবে। যেগুলো ডিস্টার্ব করে মানে একবার রিমুভ করে দেন তো। ক্লাস করতে আসছে না তখন বলে গেছে। আচ্ছা, আসলে বুদ্ধির মূলে বংশগতি এবং পরিবেশ উভয় উপাদানই কিন্তু কাজ করছে। কিভাবে দেখো, যে বংশগতির যে প্রভাবটা, যে বংশগতি আসলে মানবীয় বুদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। বংশগতি সূত্রে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে দেখা গেছে যে দুজন ব্যক্তির সম্পর্ক যদি খুব কাছাকাছি হয়, তাই না, অর্থাৎ রক্তের সম্পর্ক যদি হয়, তাহলে দেখা যায় যে তাদের বুদ্ধির কিন্তু যখন পরিমাপ করা হয়, পরিমাপের মাপকাঠি কিন্তু প্রায় একই রকম না হলেও প্রায় কাছাকাছি তাদের। ঠিক আছে, এরপরে আমরা আসছি, এটা গেল আমাদের বংশগতি। এরপরে আসছে পরিবেশের একটা প্রভাব, যে শুধু আমার মধ্যে যে বংশগতির কারণে যে বুদ্ধির মানে মাপকাঠি থাকবে বা বুদ্ধির একটা প্রভাব থাকবে, শুধু যে তাই নয়, পরিবেশেরও কিন্তু একটা প্রভাব আছে। অর্থাৎ আমাকে এই বুদ্ধিটাকে কি করতে হবে, বিকাশের জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগবে, তাই না? তো আমরা দেখি যে পরিবেশগত প্রভাবে আসলে কি বলা হচ্ছে, যে বর্তমানে শুধু বংশগতি নয়, পরিবেশের প্রভাবও বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে দায়ী। পরিবেশের প্রভাব সম্পর্কে কিংসলি ডেভিস ইসাবেলা নামের একটি শিশু উল্লেখ করেছেন। ইসাবেলা কি করেছে, এটা তারা একটা পরীক্ষা করেছে, ঠিক আছে? ইসাবেলা ছিল কি, যে একটা শিশু, সে কিন্তু তার একটা কালা এবং বোবা, তার মা 6 বছর একটা বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। অর্থাৎ মা কিন্তু কালা বোবার কারণে কিন্তু কথা বলতে পারেনি, কিন্তু একটা বাচ্চা 6.5 বছর তার কাছে ছিল। দেখো পরিবেশের প্রভাবটা। তারপরে যখন 6.5 বছর পরে ইসাবেলাকে উদ্ধার করা হয়, তখন তার মধ্যে কিন্তু অনেক মানবিক গুণাবলী অনুপস্থিত ছিল, কারণ সে তার মায়ের কাছ থেকে কোনো কিছু সে পায়নি। বংশগত কারণে সে হয়তো বুদ্ধির প্রভাবটা পেয়েছে, কিন্তু সে কিন্তু উপযুক্ত পরিবেশটা পায়নি এটা প্রকাশ করার জন্য, তাই না? এখন কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো প্রশিক্ষণের পর তখন তাকে নিয়ে এসে কি করা হলো, তাকে 2 বছর প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণের ফলে দেখা গেল যে যেহেতু সে মানুষ, তার মধ্যে তো মানবিক গুণাবলী তো ছিলই, তো সেটা এখন প্রকাশ করার জন্য, বিকশিত করার জন্য তাকে সুন্দর একটা উপযুক্ত পরিবেশ দেওয়া হলো। তো এখানে সে ভালোভাবে কথা বলতে শেখে এবং বুদ্ধির পরিমাপ আর বেড়ে যায় 3 গুণ। তারপরে ইসাবেলা যখন দেখো 14 বছর বয়সে সে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং সে কিন্তু স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে থাকে। এটা কিসের কারণে সম্ভব হয়েছে তোমরা বলো তো? পরিবেশে প্রভাবের কারণেই কিন্তু ইসাবেলার এই আচরণটা উন্নতি ঘটেছে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যদি বংশগতির কারণেই হতো, তাহলে কিন্তু সে 6.5 বছরে অনেক কিছু শিখতে পারতো, কিন্তু তার কিন্তু সম্ভব হয়নি, তাই না? যখন তাকে উন্নত একটা পরিবেশে নিয়ে আসা হলো, উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলো, তখন কিন্তু দেখা গেল যে সে তার মানে মানুষের যে আচরণগুলো, সেই আচরণগুলো সে সুন্দরভাবে করতে শুরু করলো। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পরিবেশের প্রভাব, বংশগতির প্রভাব দুটোই কিন্তু একটা শিশু মানে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পরবর্তী স্লাইডে আসি, ঠিক আছে? যেখানে দেখো কি বলা হয়েছে, যে অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, তারপরে তোমার ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় যে শিশুদের বুদ্ধি বিকশিত হচ্ছে। এছাড়াও পারিবারিক পরিবেশের আরো অনেক উপাদান শিশুর বুদ্ধির বিকাশের সাথে জড়িত, যেমন পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান ও সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি। এসব উপাদান শিশুর বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে, ঠিক আছে? জি। তবে আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধির বিকাশে শিশু, বংশগতি ও পরিবেশ মানব জীবনের উপর এক অসামান্য প্রভাব বিস্তার করে। বুদ্ধির বিকাশে বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত, তবে একটি বাদ দিয়ে অপরটি কল্পনা করা যায় না। অর্থাৎ আমাকে পরিবেশের প্রভাবটাও গুরুত্ব দিতে হবে,
বংশগতিটাকে গুরুত্ব দিতে হবে, তাই না? একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। আচ্ছা, এরপরে আমরা আসছি যে এই যে বুদ্ধির যে বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন অভিক্ষার মাধ্যমে যে বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বা বিভিন্ন বর্ণনা করা হয়েছে। এই বুদ্ধি অভিক্ষাগুলোকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্যক্তিগত আর একটা দলগত। তো সরি, ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষাটা হচ্ছে কি, যে এক ব্যক্তি বলতে শুধু একজন ব্যক্তি বোঝাচ্ছে, যে যে সকল বুদ্ধি অভিক্ষার সাহায্যে একসাথে কেবলমাত্র একজন ব্যক্তির আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি, সেই অভিক্ষাকে বলা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। তো ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষাতে দেখা যায় যে একজন প্রশিক্ষণ প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি প্রয়োজন। আর এই ধরনের অভিক্ষা পরিচালনা করতে কিন্তু সময় বেশি লাগে, ব্যয় বেশি, কারণ আমরা একজন করে অভিক্ষা পরিচালনা করবো, তাই না? কাজেই সময় কিন্তু অবশ্যই এখানে বেশি লাগবে এবং এখানে কিন্তু একটু ব্যয়বহুল, ঠিক আছে? এই অভিক্ষায় ব্যক্তির ওপর অধিক মনোযোগ দেওয়া সম্ভব হয় এবং অধিক পরিমাণে বিভিন্ন ধরনের কাজ প্রয়োগ করা যায়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা সমূহের মধ্যে বহুল ব্যবহৃত অভিক্ষা হচ্ছে তোমার ওয়েক্স বুদ্ধি অভিক্ষা এবং স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা। তো আমরা যখন পরবর্তীতে জাস্ট আজকে আমরা সেকেন্ড পার্টে, যেহেতু প্রথম অধ্যায় প্রথম ক্লাস আমরা শুরু করেছি, তাই না? তো আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে তোমাদেরকে একটু ধারণা দেওয়া হচ্ছে। আর তোমরা অবশ্যই বইয়ের নামটা তো মনে হয় এর আগে শুনেছো, তো তোমরা বইগুলো কিনে নিবে। তো আমি আমার বইয়ের নামটা বলে দিব, ঠিক আছে? তোমরা আবার বইগুলো কিনে নিবে, কিনে নিয়ে, কারণ বইটা সামনে না থাকলে আমি যতই বলি তোমাদের হয়তো এটুকু সময় তোমরা মানে মনোযোগ দিচ্ছ, বুঝতে পারছো। যখন তোমরা এই ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাস যখন আমরা যাবো, তখন দেখা যাচ্ছে যে আমরা আসলে বাড়িতে গেলে অনেক সময় ভুলে যাবো, তাই না? তো আমাদের কাছে যদি বইটা থাকে, আমরা আলোচনার সঙ্গে দেখা যাচ্ছে যে বইটাও যদি আমরা একটু স্টাডি করি, তাহলে জিনিসটা আমাদের কি হবে, বোধগম্য হবে এবং আমাদের মনে থাকবে। এরপরে আমরা আসতেছি যে দলগত বুদ্ধি অভিজ্ঞতা কি, অর্থাৎ দলগত বুদ্ধি অভিজ্ঞতা কি। এখানে একসঙ্গে অনেক লোকের উপরে অভিক্ষা পরিচালনা করা যায়, ঠিক আছে? বহু লোকের বুদ্ধি একসাথে পরিমাপ করতে দলগত বুদ্ধি অভিক্ষার প্রয়োজন। আর এই অভিক্ষায় কি হয়, যেহেতু আমরা একসঙ্গে অনেক লোকের উপরে পরিচালনা করতেছি, তাহলে এখানে যাবে ব্যয় কম হয় এবং সময়ও কম লাগে। তো এই দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে আর্মি আলফা অভিক্ষা এবং আর্মি বিটা অভিক্ষা নামগুলো তোমরা একটু মনে রাখবে। এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত দুটো অভিক্ষা। এই অভিক্ষাগুলো আমাদের তখন দলগত, অর্থাৎ অনেক লোকের উপরে যখন প্রয়োগ করা হয় বা অনেক লোকের বুদ্ধি অভিক্ষা যখন আমরা পরিমাপ করতে যাবো, তখন আমরা এই অভিক্ষাগুলোর সাহায্য করবো। এগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে, কি কি জিনিসের মধ্যে থাকবে, কি সাইড আমরা দেখবো। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাসে আমরা আবার আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ঠিক আছে? তো তোমরা কি আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর বাবা, তো আমি তোমাদেরকে আবারও বলছি, যখন ক্লাসটা হয় আমাদের কিন্তু সময় অনেক অল্প, তাই না? তাহলে এই অল্প সময়ের মধ্যে যদি বারবার তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে চুপ করো, কথা বলো না, বা স্ক্রিনে দাগাদাগি করো না, এটা কিন্তু খুবই খারাপ দেখা যায়, তাই না? তো সময় অল্প, আর এটা কিন্তু খুবই একটা খারাপ অভ্যাস, বাজে অভ্যাস, ঠিক আছে? স্ক্রিনে দাগা দেখো। হ্যালো ম্যাডাম, হ্যালো। যেমন তোমার চেহারার উপরে যদি একটা দাগ লাগানো হয়, তোমাকে দেখতে কি খুব ভালো লাগবে? আয়নাতে চেহারাটা কি খুব ভালো লাগবে দেখতে? ঠিক এই স্কিনটাও কিন্তু একটা আয়নার ঝকঝক, তাই না? এটা সুন্দর হলে তোমার মন চেহারা দুটোই ভালো লাগবে। তো যদি দাগিয়ে যদি নষ্ট করে ফেলো, তাহলে কি ভালো লাগবে? জি না। আশা করি সামনেটা আজকে যা হয়েছে হয়েছে, সামনের ক্লাসে ম্যাডাম আপনি যে বইয়ের নাম বললেন না, হ্যালো, আপনি যে বইয়ের নাম বললেন না, হ্যালো। হ্যাঁ, বইয়ের নামগুলো বলছি। ম্যাডাম হচ্ছে মনোবিজ্ঞান, তো একটা বই আছে, ওটা হচ্ছে, হ্যাঁ ঠিক, ওটাই কিন্তু ম্যাডাম, ওটাই কিন্তু। তোমরা যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের ওটা হচ্ছে একটাই নাকি বই আছে? ওটাই আমি যোগেন্দ্র কিন্তু ম্যাডাম, তো যাই হোক, তোমরা এই যে এই বইটা বেশি চলে এবং মোটামুটি ভালো। যোগেন্দ্র কুমার মন্ডল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, যোগেন্দ্র কুমার। আপনার নাম্বারটা দেওয়া যাবে? আরে ভাই তুমি লিখে নাও, মনোবিজ্ঞান যোগেন্দ্র, যা বলবো এমনি দিবে ভাই। হ্যাঁ, যোগেন্দ্র কুমার মন্ডল বলে তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আর বাসাতে একটু স্টাডি করবে, যেহেতু কলেজে আসা নাই, এখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে। তোমরা সবাই লিভ করে ফেলো।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।